1912 সালের 12 এপ্রিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক 2224 জন প্যাসেঞ্জার নিয়ে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিল। যাত্রার আগে টাইটানিকের নাবিকরা বলেছিল এই জাহাজটি কখনোই ডুববে না, এমনকি স্বয়ং বিধাতাও এটাকে ডুবাতে পারবে না। কিন্তু যাত্রার মাত্র 3 দিনের মাথায় অর্থাৎ 15 এপ্রিল 2012 সালে টাইটানিক জাহাজটি একটি বিরাট আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের গভীরে ডুবে যায়। ধারণা করা হয় টাইটানিকে থাকা ধনী প্যাসেঞ্জার এবং নাবিকদের অহংকার ও অভিশাপের কারণে জাহাজটি ডুবে গিয়েছিল। তাছাড়াও জাহাজটি ডুবে যাওয়ার পেছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে 2 জন ছেলে ও মেয়ের অভিশপ্ত ভালোবাসা। ধনী গরিবের যে ভালোবাসা আপনাকে কাঁদাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পরে অর্থাৎ 1996 সালে একদল গুপ্তধন খোঁজার টিম সমুদ্রের গভীরে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়েছিল সেখানে গিয়েছিল। আর টাইটানিকের সেই ধ্বংসাবশেষের মধ্যে তারা একটা মূল্যবান ডায়মন্ড খুঁজছিল, যেটার নাম ছিল হার্ট অব দ্য ওশিয়ান। বিখ্যাত এই ডায়মন্ডের মূল্য অনেক বেশি, তাই তারা যদি এটাকে পেয়ে যায় তাহলে তারা সবাই বিশাল ধনী হয়ে যাবে। তারা অত্যাধুনিক রোবট টেকনোলজির মাধ্যমে টাইটানিকের একদম ভিতরে চলে যায় এবং সেখানে বহু খোঁজাখুঁজির পর তারা একটা লকার খুঁজে পায়। লকারটি উপরে তুলে নিয়ে এসে তারা ভাবতে থাকে এবার হয়তো এই লকারের মধ্যে তারা সেই মূল্যবান হীরাটি খুঁজে পাবে। তাই তাদের টিমের সবাই অনেক খুশি হয় এবং সেলিব্রেট করতে থাকে। এই টিমের প্রধান ছিল লাভেট নামের এই লোকটি। লকারটি ভাঙার পর লাভেট সেটার ভিতরে হাত ঢুকিয়ে সবকিছু বের করে আনতে শুরু করে, কিন্তু কিছু টাকার নোট আর একটা ছবির প্যাড ছাড়া সেটার ভিতরে তারা তেমন কিছুই খুঁজে পায় না। এটা দেখে পুরো টিম হতাশ হয়ে পড়ে, কিন্তু তারা ছবির ফ্রেমটি পরিষ্কার করতে করতে দেখতে পায় এটা একটা মেয়ের ছবি, আর তার গলায় রয়েছে সেই মূল্যবান হীরার লকেটটি। ঠিক একই রকম হীরা তারাও খুঁজছে। তারা দেখতে পায় ছবির নিচে আর্টিস্টের নাম ও তারিখ দেওয়া আছে, আর এটা টাইটানিক ডুবে যাওয়ার দিন অর্থাৎ 12 এপ্রিল 1912 সালে ছিল। এটা দেখে তারা সবাই বুঝতে পারে এই ছবিটি টাইটানিক ডুবে যাওয়ার দিনেই আঁকা হয়েছে, আর এই মেয়েটির কাছেই সেই বিখ্যাত ডায়মন্ডটি ছিল। গুপ্তধন খোঁজার এই টিমটি তাদের পুরো কার্যক্রম টিভিতে সম্প্রচার করেছিল। অন্যদিকে আমাদেরকে রোজ নামের একটা বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। মহিলাটি তার বাসায় ক্রাফট ওয়ার্ক করছিল আর টিভিতে প্রচারিত টাইটানিকের সেই নিউজটি শুনছিল। কিন্তু সে যখন শুনতে পায় তারা টাইটানিকের ভিতর থেকে একটা লকার খুঁজে পেয়েছে, তখন মহিলাটি টিভির আরও কাছে যায় আর সে টিভিতে সেই ছবিটি দেখতে পায়। এদিকে লাভেটের কাছে একটি স্যাটেলাইট কল আসে। লাভেট কলটি রিসিভ করতেই ওপাশ থেকে রোজ নামের এক মহিলা হার্ট অব দ্য ওশিয়ানের কথা জিজ্ঞেস করে। লাভেট এটা শুনে একটু অবাক হয়, কারণ এই ডায়মন্ডের কথা তারা ছাড়া বাইরের কেউই জানে না। কিন্তু এই মহিলা হার্ট অব দি ওশিয়ানের কথা কিভাবে জানলো? লাভেট তখন মহিলাটিকে জিজ্ঞেস করে ওই ছবির মেয়েটাকে কি আপনি চেনেন? মহিলাটি তখন বলে ছবির ওই মেয়েটি আমি নিজেই। গবেষক দলের সবাই তখন অবাক হয়ে যায়। লাভেট তখন ওই মহিলাটিকে তাদের জাহাজে নিয়ে আসতে চায়। তখন ওই গবেষক দলের একজন বলে এই মহিলাটি মিথ্যা বলছে, সে জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং তোমার টাকা নষ্ট করার জন্য এটা করছে। কিন্তু লাভেট সেই ব্যক্তিকে জানায় না, তুমি যেটা বলছো সেটা ঠিক না, কারণ এই তথ্যটি এই জাহাজের লোকজন ছাড়া আর সেই সময় টাইটানিকে যারা ছিল তারা ছাড়া কেউ জানে না। ওই বৃদ্ধ মহিলা যখন হার্ট অব দ্য ওশিয়ানের কথা বলছে সেহেতু নিশ্চয়ই সে ওই জাহাজেই ছিল। পরের দিন ওই বয়স্ক মহিলাকে হেলিকপ্টারে করে মাঝ সমুদ্রে নিয়ে আসা হয় যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল। জাহাজে পৌঁছে ওই বয়স্ক মহিলাটি সেই ছবিটাকে দেখতে চায় যেটা তারা টাইটানিক থেকে পেয়েছে। সে যখন ছবিটা দেখে তখন সে কেমন ইমোশনাল হয়ে যায় এবং তার সেই স্মৃতিটা মনে পড়ে যায় যখন তার এই ছবিটা আঁকা হয়েছিল। লাভেট রোজকে টাইটানিক থেকে খুঁজে পাওয়া আরও কিছু জিনিস দেখায়, সেগুলো আসলে সব রোজের জিনিসই ছিল। এরপর লাভেটের টিমের একজন রোজকে একটা অ্যানিমেশন ভিডিও দেখায় এবং তাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। তার ব্যাখ্যা শুনে রোজ তাকে বলে তুমি খুব সুন্দর ব্যাখ্যা করেছো, কিন্তু সেখানে উপস্থিত থেকে আমি যা দেখেছিলাম সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম, আর এখান থেকে তোমরা কখনো সেটা উপলব্ধিও করতে পারবে না। রোজের এই কথা শুনে লাভেট তাকে টাইটানিকের সেই গল্পটা তাদের সাথে শেয়ার করতে বলে। রোজ তখন তার সেই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর গল্পটা সবাইকে শোনাতে শুরু করে। টাইটানিক ছিল মানুষের স্বপ্নের জাহাজ। টাইটানিক যখন তার প্রথম সমুদ্র যাত্রার জন্য অপেক্ষা করছিল তখন মানুষজন খুব আনন্দ আর আগ্রহ নিয়ে সেটাই উঠছিল। টাইটানিকে করে আমেরিকা যাওয়ার জন্য ইংল্যান্ডের প্রায় সব নাগরিক আগ্রহী ছিল, কিন্তু অত্যন্ত ধনী আর কিছু ভাগ্যবান মানুষেরাই এর টিকিট পেয়েছিল, আর রোজ ছিল তাদেরই একজন।
রোজ ছিল খুব সুন্দরী একজন মেয়ে, তার বয়স মাত্র 17 বছর। রোজ তার মা এবং হবু হাজব্যান্ডের সাথে আমেরিকা যাওয়ার জন্য টাইটানিকে উঠছিল। তারা ছিল খুবই ধনী পরিবারের, আর তাদের সবাই আভিজাত্য এবং অহংকারে পরিপূর্ণ ছিল। এদিকে আরও একজন ছেলেকে দেখা যায়, যার নাম ছিল জ্যাক। সে সমুদ্রের ধারে একটা হোটেলে বসে তার বন্ধুর সাথে জুয়া খেলছিল, আর সেখানেই জুয়ার মাধ্যমে সে এবং তার বন্ধুটি টাইটানিকের 2টা টিকিট জিতে নেয়। আর তারা দুইজন তখন দৌড়ে গিয়ে টাইটানিকে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই টাইটানিক জাহাজটি ছেড়ে দিবে, তাই লোকজন তাদের আপনজনদের বিদায় জানাচ্ছিল। জ্যাকের যদিও আপন কেউ ছিল না, তবুও সে এবং তার বন্ধু মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় জানাতে থাকে। জ্যাক জাহাজে উঠতে পেরে খুব খুশি হয়েছিল, আর কিছুক্ষণ পরেই টাইটানিক তার যাত্রা শুরু করে। জ্যাকদের কাছে ছিল 3rd ক্লাস কেবিনের টিকিট, তাই তারা সেখানে গিয়ে তাদের কেবিনে ওঠে। কিন্তু এদিকে রোজরা অনেক ধনী হওয়ার কারণে তারা 1st ক্লাস কেবিনে উঠেছিল। টাইটানিকের মতো স্বপ্নের একটা জাহাজে করে ভ্রমণ করলেও রোজের মনটা তেমন খুশি ছিল না। কোনো একটা গভীর বিষাদ তাকে যেন বারবার ছুঁয়ে যাচ্ছিল। তার আশেপাশে সব ধনী আর আভিজাত্যপূর্ণ মানুষ। তারা সবসময় মনে অহংকার আর কঠিন নিয়মের মধ্যে চলে। তাদের চিন্তা শুধু টাকা আর ব্যবসা। রোজের মনে হতে থাকে সে যেন পরাধীনতার শিকলে আবদ্ধ। এসব দেখে দেখে সে বিরক্ত হয়। একটু আয়েশ করার জন্য রোজ একটা সিগারেট ধরাতে গেলেও তার হবু হাজব্যান্ড সেটা নিষেধ করে। তার হবু হাজব্যান্ডের নাম ছিল ক্যাল। সে প্রচুর ধনী ছিল, কিন্তু তার মনে প্রচণ্ড অহংকার, যা রোজের একদমই ভালো লাগে না। যাত্রার একদিন পরেই টাইটানিক উপকূল থেকে অনেক দূরে চলে আসে। এখন চারিদিকে সমুদ্র ছাড়া আর কিছুই চোখে বাঁধে না। আর এই জন্য টাইটানিকের প্রধান ক্যাপ্টেন জাহাজটিকে ফুল স্পিডে চালিয়ে দেখতে চায় এটার গতি কেমন। এজন্য সে জাহাজের সবগুলো ইঞ্জিন চালু করে দিতে বলে। তারপর সবগুলো ইঞ্জিন চালু হয়ে গেলে টাইটানিক তার ফুল স্পিডে চলতে শুরু করে। বিকালের দিকে জ্যাক এবং তার বন্ধুরা জাহাজের ডেকে বসে গল্প করছিল। জ্যাক খুব ভালো একজন আর্টিস্ট। সে তার সামনে থাকা একটা বাচ্চার ছবি আঁকছিল। ছবি আঁকতে আঁকতে হঠাৎ সে দেখতে পায় পরীর মতো সুন্দর একটা মেয়ে জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে জ্যাক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ক্যাল এসে রোজকে সেখান থেকে নিয়ে চলে যায়। রাত্রে রোজরা আবারও একটা পার্টিতে যোগ দিয়েছিল, কিন্তু এইসব করে করে রোজ খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। প্রতিদিন তাকে একই অহংকারী সব মানুষজনের সাথে থাকতে হয়। ছোটবেলা থেকে তাকে একই রকম সব নিয়মকানুন মেনে চলতে হয়। তাই বিরক্ত হয়ে সে দৌড়ে চলে আসে জাহাজের একদম পিছন দিকে। কিন্তু সে যখন দৌড়ে যাচ্ছিল তখন জ্যাক একটা বেঞ্চে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ জ্যাক দেখতে পায় কে যেন তার পাশ দিয়ে দৌড়ে গেল। জ্যাক তখন উঠে দেখতে আসে কে গেল। জাহাজের একদম শেষ প্রান্তে এসে জ্যাক দেখতে পায় একটি মেয়ে রেলিং টপকে ওপাশে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। জ্যাক তখন তাকে ঝাঁপ দিতে নিষেধ করে এবং তাকে ধরতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু রোজ জ্যাককে কাছে আসতে নিষেধ করে। জ্যাক তখন হঠাৎ করে তার জামা কাপড় খুলতে শুরু করে এবং সে রোজকে বলে, তুমি যদি সমুদ্রে ঝাঁপ দাও তাহলে আমিও দিব। আমি খুব ভালো সাঁতার কাটতে পারি, কিন্তু আমার ভয় হচ্ছে সমুদ্রের পানি খুব ঠান্ডা, আর তুমি এখানে ঝাঁপ দিলে শুধু ব্যথা ছাড়া আর কিছুই অনুভব করতে পারবে না। তুমি মরবে তো ঠিকই, কিন্তু অনেক সময় লাগবে, আর ততক্ষণে তোমাকে এই প্রচণ্ড ঠান্ডার সাথে লড়াই করতে হবে। জ্যাকের এই কথাগুলো শুনে রোজ খুব ভয় পেয়ে যায়। তখন জ্যাক হাত বাড়িয়ে দিলে রোজ তার হাত ধরে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু সে যখন রেলিং টপকে ভিতরে আসতে যাবে তখনই পা পিছলে সে প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল। কিন্তু তার ভাগ্য ভালো থাকায় জ্যাক তাকে ধরে ফেলে আর অনেক কষ্ট করে তাকে উপরে তোলার চেষ্টা করে। রোজ তখন ভয়ে চিৎকার করতে থাকে। একসময় জ্যাক তাকে টেনে উপরে তুলে ফেলে আর রোজ জ্যাকের গায়ের উপরে গিয়ে পড়ে। কিন্তু একটা সমস্যা হয়ে যায়। রোজের চিৎকার শুনে কয়েকটা সিকিউরিটি গার্ড দৌড়ে সেখানে আসে, আর এসে তারা দেখতে পায় জ্যাক রোজের গায়ের উপর। তারা মনে করে জ্যাক হয়তো রোজের সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। এটা দেখে তারা জ্যাককে আটক করে, আর কিছুক্ষণ পরেই সেখানে রোজের হবু হাজব্যান্ড ক্যাল চলে আসে। সে জ্যাককে পুলিশের হাতে তুলে দিতে চায়, কিন্তু তখন রোজ ক্যালকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কিছুটা ঝুঁকে জাহাজের প্রোপেলার দেখার চেষ্টা করছিলাম, আর তখনই আমি পা পিছলে সমুদ্রে পড়ে যাচ্ছিলাম, কিন্তু জ্যাক এসে আমাকে বাঁচায়। এটা শুনে পুলিশ জ্যাককে ছেড়ে দেয় এবং বলে, এই ছেলে তো একটা হিরোর মতো কাজ করেছে। ক্যাল তখন জ্যাককে পরদিন রাত্রে তাদের সাথে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে চলে যায়। কেবিনে গিয়ে রোজ যখন তার রুমে বসেছিল তখন সেখানে ক্যাল আসে এবং রোজকে সেই মূল্যবান হীরার লকেট অর্থাৎ হার্ট অব দ্য ওশিয়ান গিফট করে। ক্যাল রোজের গলায় এটা পরিয়ে দিতে দিতে বলে, এই ডায়মন্ডটি 56 ক্যারেটের, আর এটা ইংল্যান্ডের রাজা লুইস 16 পরতো,
আর তারপর এটা আমার বাবা পেয়েছিল, আর এখন আমি। ক্যাল রোজকে এটা পরিয়ে দেওয়ার সময় বলতে থাকে সে তাকে কতটা ভালোবাসে। এত দামি একটা গিফট পেয়ে এবং ক্যালের মুখে তার ভালোবাসার কথা শুনে রোজের মন একটু গলতে শুরু করে। পরদিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানানোর জন্য। জ্যাক তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। তার বাড়ি আমেরিকায়, সে খুবই গরিব, আর দুনিয়াতে আপন বলতে তার কেউ নেই। তার বাবা মা অনেক আগে মারা গিয়েছে, আর জ্যাক এখন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়। এরপর সে রোজের সম্পর্কে জিজ্ঞেস করে এবং এটাও জিজ্ঞেস করে কেন কাল সে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। রোজ তখন বলতে শুরু করে, ক্যাল এবং আমার বিয়ে ঠিক হয়েছে, এখন আমি তার বাগদত্তা, আমেরিকাতে আমাদের বিয়ে হবে, এজন্যই আমরা আমেরিকাতে যাচ্ছি। কিন্তু জ্যাক যখন রোজকে জিজ্ঞেস করে তুমি কি ক্যালকে ভালোবাসো, তখন রোজ খুব রেগে যায়। সে জ্যাককে বলে তুমি এটা জিজ্ঞেস করতে পারো না, আমরা এখনও তেমন পরিচিত না। কিন্তু জ্যাক বুঝতে পারে না এমন একটা সহজ প্রশ্ন করায় সে কেন রেগে গেল। রোজ তখন জ্যাককে বলে তুমি একটা বেয়াদব ছেলে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কাল আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। জ্যাক কিছুটা অবাক হয়ে তাকে বিদায় জানায়, কিন্তু রোজ আবার ফিরে এসে জ্যাককে বলে আমি কেন চলে যাচ্ছি, শিপের এই জায়গাটা আমাদের পার্টের অর্থাৎ ফার্স্ট ক্লাসের অংশ, তুমি এখান থেকে বিদায় হও। জ্যাক যখন চলে যাবে ঠিক তখন তার হাতে থাকা খাতাটা রোজ কেড়ে নেয় এবং অবজ্ঞার সুরে বলে দেখি তুমি সেই সকাল থেকে কি এমন জিনিস টেনে নিয়ে বেড়াচ্ছ, খুব বড় শিল্পী হয়ে গেছো নাকি তুমি। এই বলে সে জ্যাকের আর্ট করা খাতাটা খুলে দেখতে শুরু করে, কিন্তু জ্যাকের আর্টগুলো এতটাই সুন্দর ছিল যে রোজ একদম অবাক হয়ে যায়। তার প্রতিটা আর্ট রোজের অনেক পছন্দ হয়, আর এই ছবিগুলো জ্যাক বিভিন্ন দেশে দেশে গিয়ে এঁকেছিল। ছবির এই মেয়েগুলোর কেউ কেউ আবার পতিতাও ছিল। জ্যাকের এই লাইফস্টাইল দেখে রোজের খুব পছন্দ হয়। সে গরিব হলেও মুক্ত পাখির মতো স্বাধীন, সে যেখানে ইচ্ছা যেতে পারে, কিন্তু রোজ পারে না। রোজের জীবন বাধা ধরা নিয়মের মধ্যে চলে। জ্যাক আর রোজ জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে গল্প করছিল, ঠিক তখনই সেখানে রোজের মা তার বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলে আসে। রোজ তখন জ্যাককে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে কাল সে আমার জীবন বাঁচিয়েছে, আর ক্যাল আজ রাতে তাকে আমাদের সাথে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু রোজের মা ছিল খুবই অহংকারী মহিলা। রোজকে একটা থার্ড ক্লাস প্যাসেঞ্জারের সাথে দাঁড়িয়ে গল্প করতে দেখে সে একদমই খুশি হয় না, তাই সে রোজকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে থাকা রোজের মায়ের এক বান্ধবীর জ্যাককে দেখে অনেক পছন্দ হয়, তাই সে জ্যাককে বলে ডিনারে তুমি কি এই পোশাক পরে যাবা। জ্যাক তাকে জানায় তার এই পোশাক ছাড়া আর কোনো ভালো পোশাক নেই। মহিলাটি তখন জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তার ছেলের কিছু সুন্দর পোশাক তাকে পরতে দেয়। এই পোশাকে জ্যাককে একজন ধনীর ছেলে বলেই মনে হচ্ছিল। রাতে ডিনার পার্টির সময় হলে জ্যাক সেই পোশাক পরে ফার্স্ট ক্লাস ডেকে চলে আসে, কিন্তু এখানে এসে সে অনেক অবাক হয়, কারণ এটা ছিল সুসজ্জিত আর ধনী ধনী লোকের জায়গা। কিছুক্ষণ পরে সে রোজকে সেখানে দেখতে পায়। রোজ তখন তাকে নিয়ে ডিনার পার্টিতে অ্যাটেন্ড করে। খাবার সময় ক্যাল জ্যাককে থার্ড ক্লাস কেবিনের প্যাসেঞ্জার হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে অপমানিত করার চেষ্টা করে, কিন্তু জ্যাক দারুণ বুদ্ধিমত্তার সাথে তাদের সবার কথার জবাব দিতে থাকে। পার্টি শেষে চলে যাবার সময় জ্যাক লুকিয়ে রোজের কাছে একটা সিরকুট ধরিয়ে দেয়। সেই সিরকুটে জ্যাক তাকে ঘড়ির কাছে আসতে বলে। এরপর রোজ সেখানে গেলে জ্যাক তাকে বলে তুমি কি একটা রিয়েল পার্টিতে যোগ দিতে চাও। তারপর জ্যাক রোজকে থার্ড ক্লাস ডেকে নিয়ে আসে। সেখানেও মানুষজন পার্টি করছিল, কিন্তু এদের পার্টিতে কোনো অহংকার আর মেকি ঢং ধরা লোক ছিল না। এখানে সবাই যে যার মতো এনজয় করছিল, সবাই গান বাজনা আর নাচানাচি করছিল। জ্যাক প্রথমে একটা বাচ্চা মেয়ের সাথে নাচছিল, কিন্তু তারপর সে রোজকে তুলে নেয় এবং তারা দুজন নাচতে শুরু করে। রোজ এখানে খুব এনজয় করতে শুরু করে। তারা দুজন যখন একসাথে নাচছিল তখন সেখানে ক্যালের সেক্রেটারি চলে আসে, আর সে রোজকে জ্যাকের সাথে দেখে নেয়। পরদিন রোজের হবু হাজব্যান্ড এই বিষয় নিয়ে রোজকে অনেক বকাবকি করে, আর তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে সে যেন আর কখনো জ্যাকের সাথে দেখা না করে। রোজ তখন তার মায়ের কান্না দেখে সিদ্ধান্ত নেয় সে আর কখনো জ্যাকের সাথে দেখা করবে না। কিন্তু রাতে জ্যাক রোজের সাথে দেখা করার জন্য ফার্স্ট ক্লাসে চলে আসে, কিন্তু ক্যালের সেক্রেটারি অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন সকালে রোজ যখন সবার সাথে হাঁটতে বের হয় তখন জ্যাক লুকিয়ে তাকে একটা রুমের মধ্যে ডেকে নেয়, কিন্তু রোজ তখন তাকে বলে আমি তোমার সাথে আর কথা বলতে পারবো না, আমি ক্যালকে বিয়ে করতে যাচ্ছি, সুতরাং তোমার সাথে আমার কথা বলা ঠিক হবে না। এগুলো বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যার পার্টির সময় রোজের খুব মন খারাপ ছিল। সে এসবের মধ্যে নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না, তাই সে সবকিছু বাদ দিয়ে সোজা জ্যাকের কাছে চলে আসে। জ্যাক জাহাজের একদম সামনে রেলিং ধরে দাঁড়িয়েছিল।
কিন্তু সে রোজকে দেখে অনেক খুশি হয় আর তাকে চোখ বন্ধ করতে বলে আর তারপর জাহাজের রেলিংয়ের কাছে নিয়ে আসে। এরপর সে রোজকে চোখ খুলতে বলে। রোজ চোখ খুললে তার সামনে অপূর্ব দৃশ্য দেখতে পায়। তার কাছে মনে হয় সে যেন আকাশে উড়ছে। রোজ তার 2 হাত প্রসারিত করে। তখন রোজ জ্যাককে প্রথমবারের মতো কিস করে। সেও এখন জ্যাককে ভালোবাসে। তারা দুজন সেখানে অসাধারণ একটা মুহূর্ত পার করে। তারপর রোজ জ্যাককে তার রুমে নিয়ে আসে আর এখানেই রোজ জ্যাককে তার সেই হার্ট অব দ্য ওশিয়ান হীরাটি দেখায় আর সে জ্যাককে বলে এই লকেট পরে থাকা অবস্থায় তার একটা ছবি এঁকে দিতে। তার শরীরে আর কোনো কাপড় থাকবে না। এরপর রোজ সোফায় শুয়ে থাকে আর তার সামনে বসে জ্যাক তার ছবি আঁকে। জ্যাক ছিল প্রফেশনাল একজন আর্টিস্ট, তাই রোজের এই ছবিটা সে খুব সুন্দর করে এঁকেছিল। ছবি আঁকা শেষে জ্যাক সেটাতে সাইন করে এবং তারিখ লেখে। তারপর রোজ একটা চিঠি লিখতে শুরু করে আর জ্যাককে ছবিটা তার সিন্দুকে রেখে আসতে বলে। জ্যাক তখন ছবিটা সিন্দুকে রেখে দেয় আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তারা ক্যালের সেক্রেটারির সামনে পড়ে যায়। তারা দুজন তাকে দেখে দৌড়াতে থাকে আর সেক্রেটারি তাদের ফলো করতে শুরু করে। কিন্তু তাকে ফাঁকি দিয়ে তারা জাহাজের স্টোর রুমে চলে আসে। সেখানে একটা গাড়ি রাখা ছিল। তখন তারা দুজন সেই গাড়ির মধ্যে উঠে পড়ে আর তারপর দুইজন রোমাঞ্চ করতে শুরু করে। এদিকে ক্যাল রোজের রুমে এসে তাকে কোথাও খুঁজে পায় না। সিন্ধুক খুলতেই সে রোজের চিঠিটা এবং সেই ছবিটা খুঁজে পায়। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং জ্যাককে ফাঁসানোর জন্য একটা প্ল্যান করে। জ্যাক আর রোজ রোমাঞ্চ করতে করতে জাহাজের ডেকের ওপর ফাঁকা জায়গায় চলে আসে। তাদের ঠিক উপরেই দুইজন ওয়াচম্যান পাহারা দিচ্ছিল। তাদের কাজ ছিল সামনে কোনো বরফের পাহাড় দেখতে পেলে দ্রুত ক্যাপ্টেনকে ইনফর্ম করা, যাতে করে ক্যাপ্টেন দ্রুত জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে নিতে পারে। কিন্তু ওয়াচম্যান দুজন তাদের সামনে হঠাৎ দুজন রোমাঞ্চ করা কাপল দেখতে পেয়ে তাদের দেখতে শুরু করে আর মজা নিতে থাকে। ওয়াচম্যানদের একজন আরেকজনকে বলে, দেখো এই প্রচণ্ড ঠান্ডায়ও তারা কেমন গরম আছে। তখন সেইজন মজা করে বলে, তাদের গরম কিছুটা আমাদের কাছেও আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ তারা জ্যাক এবং রোজকে দেখতে থাকে। কিন্তু একজন হঠাৎ করে সামনে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে বিশাল বড় একটা বরফের পাহাড়। এটা দেখে তারা দ্রুত ক্যাপ্টেনকে ইনফর্ম করে। তখন দ্রুত নাবিকগুলো জাহাজের সব ইঞ্জিন বন্ধ করে দিতে শুরু করে আর জাহাজের মুখ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। কিন্তু তাদের পাপ বোধহয় অনেক বেড়ে গিয়েছিল, তাই অনেক চেষ্টা করেও একদম শেষ মুহূর্তে জাহাজটি বরফের পাহাড়ের ধার ঘেঁষে চলে যায়। কিন্তু বরফ অনেক বেশি শক্ত থাকায় জাহাজের পাশটা ভেঙে যেতে শুরু করে আর দ্রুত ভিতরে পানি ঢুকতে শুরু করে। আইসবার্গের সাথে জাহাজটি যখন ধাক্কা লাগে তখন জ্যাক আর রোজ সেখানেই দাঁড়িয়ে রোমাঞ্চ করছিল। তারা দুইজন সেখান থেকে সরে আসে। এদিকে জাহাজের ইঞ্জিন রুমটি দ্রুত পানিতে ভর্তি হয়ে যায়। পানি আরও উপরে উঠতে থাকে। রোজ আর জ্যাক বুঝতে পারে জাহাজ খুব দ্রুত ডুবে যাচ্ছে, তাই তারা রোজের মাকে এই খবরটি দিতে উপরে উঠতে শুরু করে। তারা যখন রোজের রুমের দিকে যাচ্ছিল তখন ক্যালের সেক্রেটারি চুরি করে জ্যাকের পকেটে সেই হীরার লকেটটি ঢুকিয়ে দেয়। রুমে গিয়ে তারা দেখে সবাই মিলে সেই হীরাটি খুঁজছে। ক্যাল তখন জ্যাকের পকেট সার্চ করে সেটি পেয়ে যায় আর তাকে পুলিশে দিয়ে দেয়। জ্যাক রোজকে অনেক বোঝানোর চেষ্টা করে সে এটা চুরি করেনি, কিন্তু রোজ কিছুই বুঝতে পারে না। তখন পুলিশ জ্যাককে নিয়ে চলে যায়। এদিকে জাহাজের নাবিকরা সবকিছু পর্যালোচনা করে বুঝতে পারে কয়েক ঘন্টার মধ্যেই টাইটানিক সমুদ্রে ডুবে যাবে। এটাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না, তাই তারা সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলে এবং সমুদ্রের লাইফ বোট নামানো শুরু করে। কিন্তু তারা প্রথমে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের আগে লাইফ বোটে তোলা শুরু করে আর থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের লাইফ বোটে তোলা হয় না। এদিকে জ্যাককে জাহাজের একদম নিচের দিকে একটা রুমে নিয়ে এসে বন্দি করে রেখেছিল। সেখানে ক্যালের সেক্রেটারি এসে জ্যাককে মারতে শুরু করে আর তার হাতকড়ার চাবিটা নিয়ে জ্যাককে একা রেখে সেখান থেকে চলে যায়। এই রুমটা একদম নিচে হওয়ার কারণে খুব দ্রুত এখানে পানি ভরতে শুরু করে। জ্যাক খুব ভয় পেয়ে যায়, কারণ এখানে আর কেউ ছিল না আর তাকে এমন জায়গায় রাখা হয়েছে এখানে কেউ তাকে কখনো বাঁচাতেও আসবে না। রোজ এবং তার মা একটা লাইফ বোটে উঠছিল, কিন্তু তার মা লাইফ বোটে উঠলেও রোজ উঠতে চায় না। সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ক্যাল রোজকে থামানোর অনেক চেষ্টা করে। রোজ তখন তার মুখে থুতু দিয়ে সেখান থেকে চলে আসে। রোজ জ্যাককে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর একজনের মাধ্যমে সে জানতে পারে জ্যাককে কোথায় রাখা হয়েছে। সে তখন দ্রুত জ্যাকের কাছে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে পানি ভর্তি হয়ে গিয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজি করে সে জ্যাককে খুঁজে পায়। জ্যাককে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল। রোজ তখন সেটার চাবি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে সেটা খুঁজে পায় না। তখন সে অন্য একটা রুম থেকে কুড়াল নিয়ে আসে আর সেটা দিয়ে জ্যাকের হাতকড়াটা কেটে ফেলতে পারে। তারপর তারা দুইজন দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে।
টাইটানিক ততক্ষণে অনেকটা ডুবে গেছে। তারা দুজন দ্রুত উপরে উঠতে শুরু করে, কিন্তু এলিভেটরের কাছে এসে তারা দেখতে পায় আর কাউকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তখন অন্য দিক থেকে উপরে ওঠার চেষ্টা করে, তবে সেখানেও গেট বন্ধ করে রাখা হয়েছিল। জ্যাক তখন অন্যদের সাথে মিলে সেই গেটটি ভেঙে ফেলে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। উপরে এসে তারা দেখতে পায় সব বোট নিচে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একজনের থেকে তারা জানতে পারে অন্যদিকে এখনো একটা বোট আছে। জ্যাক তখন রোজকে নিয়ে দ্রুত সেদিকে যাওয়া শুরু করে। এখানে এসে তারা দেখতে পায় এই বোটে শুধুমাত্র নারী আর শিশুদের নেওয়া হচ্ছে। জ্যাক তখন রোজকে সেই বোটে তুলে দিতে চায়, কিন্তু রোজ তাকে ছাড়া উঠতে চায় না। তারা যখন কথা বলছিল ঠিক সেই সময় সেখানে ক্যাল আসে, আর সে রোজকে বলে, তুমি এই বোটে উঠে পড়ো, আমি জ্যাককে নিয়ে পরের বোটে চলে আসছি। কিন্তু রোজ জ্যাককে বিশ্বাস করে না। তবুও জ্যাক অনেক রিকোয়েস্ট করার পর রোজ সেই বোটে উঠে পড়ে। বোটটা তখন ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, কিন্তু রোজের জ্যাকের দিকে তাকিয়ে মনে হয় সে হয়তো জ্যাককে আজীবনের জন্য হারিয়ে ফেলছে। তাই হঠাৎ করে সে বোট থেকে ঝাঁপ দিয়ে জাহাজে ফিরে আসে এবং জ্যাকের কাছে যেতে থাকে। জ্যাক আর ক্যাল তখন দৌড়ে নিচে নামতে শুরু করে। রোজ জ্যাকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ক্যালের এগুলো দেখে ভালো লাগে না, তাই সে জ্যাককে গুলি করতে শুরু করে। জ্যাক রোজকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। ক্যালও গুলি করতে করতে তাদের পিছু ছুটতে শুরু করে, কিন্তু তার পিস্তলের গুলি শেষ হয়ে যায়। আর জ্যাকরাও পানির ভিতরে চলে আসায় সে আর তাদের পিছু করে না। এরপর তারা দুজন এখান থেকে বের হতে গিয়ে দেখে সেখানে একটা বাচ্চা আটকা পড়ে আছে। জ্যাক তাকে নিয়েই দৌড়াতে শুরু করে, কিন্তু সেখানে দরজা ভেঙে অনেক পানি ঢুকতে শুরু করে। তারা একটা দরজার কাছে এসে আটকা পড়ে যায়, কিন্তু সেখানে তখন একটা লোক চলে আসে। তার কাছে চাবি ছিল, কিন্তু সে তাড়াহুড়ো করার সময় চাবিটা নিচে পড়ে যায়, আর সেটা সে ফেলেই চলে যায়। জ্যাক তখন ডুব দিয়ে চাবিটা তুলে নিয়ে আসে এবং দরজাটা খুলে তারা উপরে উঠতে শুরু করে। টাইটানিকের ক্যাপ্টেন এটাকে ডুবে যেতে দেখে নিজেই নিজেকে শেষ করে ফেলে, আর ক্যাল কোনো রকমে একটা বোটে নিজের জন্য জায়গা করে নেয়। টাইটানিক ততক্ষণে প্রায় ডুবে গিয়েছিল, কিন্তু যেটুকু অংশ খাড়া ছিল জ্যাক আর রোজ সেখানে যাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে পুরো জাহাজটি দুই খণ্ড হয়ে ডুবে যেতে শুরু করে, আর জ্যাক এবং রোজ পানিতে এসে পড়ে। তারপর তারা দুইজন আলাদা হয়ে যায়। অনেক খুঁজে জ্যাক রোজকে পায়। কিছুটা দূরেই তারা একটা ভাসমান কাঠের অংশ খুঁজে পায়। জ্যাক তখন রোজকে সেটার উপরে তুলে দেয় আর নিজে পানিতেই থেকে যায়, কারণ ওটা শুধু একজনের ভরই নিতে পারবে। সমুদ্রের পানি ছিল প্রচণ্ড ঠান্ডা, তারা ঠান্ডায় জমে যাচ্ছিল। আশেপাশের মানুষ ঠান্ডার কারণে মারাও যাচ্ছিল। জ্যাক তখন রোজকে সাহস দিতে থাকে। সে বলে, কিছুক্ষণের মধ্যেই হয়তো নৌকা চলে আসবে, আর তোমাকে বাঁচতে হবে রোজ। তোমার সুন্দর একটা বাচ্চা হবে, তুমি তাদের বড় করবে, তারপর বুড়ি হয়ে তুমি মরবে, তোমার এখানে মৃত্যু হবে না। জ্যাক তখন আরও বলে, আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা জুয়ার মাধ্যমে টাইটানিকের টিকিটটা পাওয়া, কারণ ওই টিকিটটাই আমাকে তোমার কাছে নিয়ে এসেছিল। আমি এখন মারা গেলেও অনেক খুশি, কিন্তু তোমাকে বাঁচতে হবে রোজ। তুমি আমাকে কথা দাও যে তুমি এখান থেকে সারভাইভ করবে। কিছুক্ষণ পরেই রোজ অজ্ঞান হয়ে যায়। রোজের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় কিছুটা দূরে একটা নৌকা এসেছে। তখন সে জ্যাককে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক কোনো উত্তর দেয় না। ঠান্ডায় জমে সে মারা গেছে। রোজ তখন অনেক কষ্ট পায়, আর সে তখন জ্যাকের হাতটা ছেড়ে দেয়, আর জ্যাক ধীরে ধীরে পানিতে ডুবে যেতে শুরু করে। এরপর রোজ একজনের মুখ থেকে একটা বাঁশি নিয়ে সেটা জোরে জোরে বাজাতে শুরু করে। তারপর নৌকায় থাকা লোকগুলো তাকে খুঁজে পায়। রোজরা সেদিন আরেকটা জাহাজে উঠতে পেরেছিল। সেই জাহাজে রোজ ক্যালকেও দেখতে পায়, কিন্তু সে তার থেকে লুকিয়ে থাকে। রোজ যে জ্যাকেটটা পরেছিল সেটা ছিল ক্যালের। সেই জ্যাকেটের পকেটে হাত দিতেই রোজ সেখানে হার্ট অব দ্য ওশিয়ান হীরাটি খুঁজে পায়। এদিকে বৃদ্ধ রোজের এই কাহিনী শুনে সেখানে থাকা সবাই কেঁদে ফেলেছিল। রোজ তখন সবাইকে বলে, জ্যাক সেদিন আমাকে বাঁচিয়েছিল, আমি তাকে ভালোবাসি, কিন্তু আফসোসের ব্যাপার আমার কাছে তার একটা ছবিও নেই, সে শুধু আমার স্মৃতিতে আছে। এরপর রোজ একা জাহাজের রেলিংয়ের কাছে আসে, আর সে তার পকেটে হাত দিয়ে হার্ট অব দ্য ওশিয়ান হীরাটি বের করে। রোজ গল্প বলার সময় এটার কথা কাউকে জানায়নি। এরপর সেটা সে সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলে, আর সেটা ঠিক জ্যাকের মতো একইভাবে ডুবে যেতে শুরু করে। এরপর রোজ ঘুমিয়ে পড়লে তখন বহু বছর আগের সেই টাইটানিককে সে স্বপ্নে দেখতে পায়। সে দেখে টাইটানিকের সেই ঘড়িটার সামনে জ্যাক তার জন্য অপেক্ষা করছে। সে জ্যাকের কাছে গিয়ে তাকে চুমু খায়, আর পুরো জাহাজের লোক তাদের হাততালি দিয়ে স্বাগত জানায়। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরেকটি এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।